পার্বত্য অঞ্চল কক্সবাজারে বন্যার অবনতি, নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ। বান্দরবান রাঙামাটিতে ভূমিধসের শঙ্কা। আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ আছে, সিভিল সার্জন যে বলা আছে রেডি, মোটামুটি প্রিপেয়ার। চট্টগ্রাম হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, পানি নামতেই বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন, উদ্ধার কাজে সেনাবাহিনী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে যোগ দিয়েছেন আলোচনা সভায়। মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা কর্মসূচিতে ভাটা 2 বছরে জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে 84%। দ্রুত ব্যবস্থা না নিলে জন্মহার বাড়ার শঙ্কা। অনেক জায়গায় দেখা যায় আমাদের ম্যাটেরিয়ালস নাই বলে অনেকে কাজে যায় না। এটা আমরা সব স্টিম নিয়ে সপ্তাহের মধ্যে নিয়ে আসতেছি। আমাদের রেকর্ডে গত 5 বছর যাবত ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো অ্যাক্টিভিটিসও হয়নি। টাইফুন বাভির প্রভাবে অতিবৃষ্টি ও ভূমিধসে ফিলিপিন্সে 15 জনের প্রাণহানি। চীনের দক্ষিণ পূর্বে আঘাত হানতে পারে আজ। তাইওয়ান জাপানে 1000-এর বেশি ফ্লাইট বাতিল। স্বাগত জানাচ্ছি এখন ঢাকার সঙ্গে আছে আমি তানজিলা খান মিম। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাশায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও 7 লাখ মানুষ পানিবন্দী। পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ঘরবাড়ি, হাটবাজার, কৃষিজমি ও মৎস্য খামারের ক্ষতচিহ্ন। উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। বিস্তারিত জানাতে চট্টগ্রামের চন্দনাইশ থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশাসনের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাই। ত্রাণ এবং উদ্ধার কার্যক্রম সেটি চলমান রয়েছে, তবে আজকে নতুন করে যেহেতু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সেনাবাহিনী মাঠে নামবে, আমরা সেই দৃশ্য দেখেছি। সকালে চট্টগ্রামের সাতকানিয়া অংশে সেনাবাহিনীর সদস্যরা তারা বোটে করে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। আমরা এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের চন্দনাইশ অংশে। আপনি শুরুতে যেমনটি বলছিলেন যে চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ এবং বাঁশখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরাও দেখতে পাচ্ছি আসলে মহাসড়কে গত কয়েকদিন যেরকম পানি ছিল সেই পানি অনেকটাই কমে গেছে। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি চন্দনাইশ অংশ, এখানে সড়কটি একটু নিচু হওয়ার কারণে 1 ফুটের বেশি পানি কিন্তু এই রুটের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া অধিকাংশ অংশে পানি কমেছে, তবে অভ্যন্তরীণ যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কে কিন্তু এখনও 2 ফিট 3 ফিট কিংবা হাঁটু কোমর সমান পানি রয়েছে। পানিবন্দী হয়ে আছে প্রায় চট্টগ্রামের 7 লাখের বেশি মানুষ। একসাথে আমরা দেখছি যে তাদের মানবতর জীবনের দৃশ্যগুলো, এখানে খাবারের সংকট যেমন রয়েছে, বিশুদ্ধ পানির সংকট রয়েছে। যদিও জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারা দুর্গম এলাকাগুলোতে খাবার পাশাপাশি বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তবে এখানকার যারা বানভাসী মানুষ রয়েছেন তারা বলছেন যে এখনও পর্যন্ত অনেকের ঘরে ত্রাণের কোনো কিছুই পৌঁছায়নি, খাবার পৌঁছায়নি, পানি পৌঁছায়নি, তারা এই অভিযোগগুলো করছেন। আবার কেউ বলছেন যে এখানে যারা পলিটিক্যালি ত্রাণ দিচ্ছেন তারা অনেকটা নিজেদের লোকদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছেন, এরকম অভিযোগও আমরা এখানে পেয়েছি। আপনাকে বলে রাখি যে একটু আগে কিন্তু দুর্যোগ এবং ত্রাণ প্রতিমন্ত্রী তিনি চট্টগ্রামের এই বানভাসী মানুষের অবস্থা দেখার জন্য এসেছেন। তিনি কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে বৃহত্তর এই চট্টগ্রামের মানুষের জন্য 650টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এখন পর্যন্ত 25,000 মানুষ সে সকল আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং পর্যাপ্ত খাবার তারা মজুত রেখেছেন, খাদ্যদ্রব্য মজুত রাখা হয়েছে এবং যেখানে যেখানে খাবার পৌঁছানো দরকার সেখানে তারা পৌঁছাচ্ছেন। তবে দুর্গম এলাকাগুলোতে খাবার পৌঁছাতে গিয়ে অনেকটা বেগ পেতে হচ্ছে, সেই কথাও তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা যাতে না ঘটে সেদিকে তারা নজর রাখছেন। আপনাকে বলে রাখি যে গত কয়েকদিনের টানা বৃষ্টি, এই বৃষ্টির কারণে পাহাড়ের ঢল এবং বঙ্গোপসাগরের নিকটবর্তী যে এলাকাগুলো আছে সেখানে জোয়ারের পানি ঢুকে যাওয়ার কারণে
সেই জায়গাতে আমরা দেখেছি পানিতে ডুবে পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়েছে। তো এই ধরনের মৃত্যুর ঘটনা যাতে আর না ঘটে সেই দিকে প্রশাসনের পক্ষ থেকে যেমন দেখাশোনা করা হচ্ছে, একই সাথে সাধারণ মানুষকেও আরও বেশি সচেতন হওয়ার কথা তারা জানিয়েছেন এবং বলছেন যে যারা এখনও পর্যন্ত দুর্গম এলাকাতে পানিবন্দী হয়ে আছেন তারা যেন দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে আসেন। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা করা হচ্ছে। চট্টগ্রামের আমরা এলজিএডি থেকে যে তথ্য পেয়েছি তারা জানিয়েছেন যে এবারের স্মরণকালের যে বৃষ্টি এবং বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 517টি সড়কের মধ্যে প্রায় অর্ধেক অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, 176টি কালভার্ট ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কথাগুলো তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি ফসলি জমি কিন্তু প্রচুর নষ্ট হয়েছে, হাজার হাজার একর ফসলি জমি নষ্ট হয়েছে, একই সাথে মাছের খামার নষ্ট হয়েছে। আমরা সেই দৃশ্যগুলো এখানে দেখছি এবং এখানে কিন্তু স্থানীয় মানুষরা সড়কে জাল মেরে মাছ ধরছেন, সেই দৃশ্যগুলো এখানে দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলে বলা যায় যে চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পর্যন্ত লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। বিশেষ করে অভ্যন্তরীণ সড়কগুলোতে পানি না কমার কারণে তাদের দুর্ভোগ অনেকটা বেড়েছে, সেই দৃশ্যগুলো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। মিম, চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী মাহফুজ। এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় কক্সবাজারের বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এখনও প্লাবিত জেলার অন্তত 35টি ইউনিয়ন, পানিবন্দী অন্তত 2 লাখ মানুষ। একই সঙ্গে রয়েছে পাহাড় ধসের ঝুঁকি। এদিকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে রাঙামাটিতে। নতুন করে আরও 3 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বান্দরবানেও। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি পৌঁছে বিপদসীমার উপরে। বন্যা পরিস্থিতি ও পাহাড় ধস নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে মোহাম্মদ মোর্শেদ, রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল ও বান্দরবান থেকে রিজভি রাহাত। প্রথমেই আমরা যাচ্ছি কক্সবাজারের মোর্শেদের কাছে। মোর্শেদ, জানাবেন বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা দেখছেন এবং ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে কিনা? মিম, টানা 1 সপ্তাহের ভারী বৃষ্টিতে কক্সবাজারের এই অঞ্চলের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে উঠেছে। আমি এই মুহূর্তে আছি রামু উপজেলার দক্ষিণ মিটিয়াছড়ির একটি শিকদারপাড়া গ্রামে। এখানে এসে আমরা দেখেছি ভয়াবহ করুণ চিত্র। ঠিক আমার পিছনেই আমরা দেখতে পেয়েছি গত বছরও এখানে পাকা দালান ছিল, ঘরবাড়ি ছিল এবং এই জায়গাগুলোর মধ্যে ঘরবাড়ি ছিল সেগুলো একেবারেই পাহাড়ি ঢল ও বন্যার পানিতে তলিয়ে গেছে এবং ধীরে ধীরে এই যে নানাভাবে জলবায়ু পরিবর্তন সহ নানাভাবে এখানকার ঘরবাড়ি হারিয়েছে মানুষ। এখানে খুবই করুণ ভাবে দিনাতিপাত করছেন মানুষরা এবং তারা বলছেন এখানে মসজিদ রয়েছে, মন্দির রয়েছে, সেগুলো তারা রক্ষা করতে পারছে না, তারা নানা দুশ্চিন্তার মধ্যে আছে। যদি কক্সবাজারের বন্যা পরিস্থিতি যদি বলতে হয়, কক্সবাজারের 10টি উপজেলার মধ্যে 35টি ইউনিয়নের যে গ্রামগুলো প্লাবিত হচ্ছে সেখানে প্রায় 2 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি কক্সবাজারের চকরিয়াতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। অন্যদিকে পাহাড় ধসের যে গত 2 দিন আগে পাহাড় ধসের ভয়াবহ ঘটনা ঘটেছে, তবে গত 2 দিন পর্যন্ত যদি পাহাড় ধসের ঘটনা না ঘটলেও আমরা দেখতে পাচ্ছি বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে এবং সেক্ষেত্রে রামু উপজেলার যে গ্রামীণ জনপদ রয়েছে সেটি কিন্তু পুরোটাই এখানকার মানুষরা পানিবন্দী রয়েছে, মানুষরা হাহাকার করছেন, পানিবন্দী রয়েছে মানুষরা এখনো পর্যন্ত এখানে কোনো ধরনের সহায়তা এখনো পর্যন্ত এসে পৌঁছেনি। আমরা এখন যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এবং জেলা প্রশাসন থেকে বলছিল যে তারা 648টি আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে, না দুর্যোগ মোকাবেলায় সব ধরনের উপস্থিতি রাখা হয়েছে, তবে পর্যাপ্ত মানুষের কাছে ত্রাণ বা খাদ্য সহায়তা পৌঁছে যাচ্ছে না, এমনটি আমরা নানাভাবে শুনতে পাচ্ছি, বিশেষ করে ঈদগাঁও, চকরিয়া এবং পেকুয়া উপজেলার যে মানুষের কাছে। এবং সেখানে মানুষ একেবারে যে দুর্বিষহ জীবনযাপন দিনাতিপাত করছেন এবং তাদের একেবারে ভয়াবহ একটি পরিস্থিতি বিরাজ করছে। যদিও বা বৃষ্টি কিছুটা কমেছে, আমরা গতকালও কোনো ধরনের বৃষ্টি দেখিনি এবং আজকেও সকাল থেকে ভারী বৃষ্টি হলেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে আমরা যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এখন, সেখানে মানুষ যে দুর্বিষহ জীবনযাপন করছেন, এখানে ঘরবাড়ি হারিয়ে যাচ্ছে এবং পানির নিচে তলিয়ে যাচ্ছে এমন একটি পরিস্থিতি দেখা যাচ্ছে। এবং শিকদারপাড়া, রামুর একটি শিকদারপাড়ায় আছি, এখানে মসজিদ রয়েছে, মন্দির রয়েছে, সেক্ষেত্রে যে সম্প্রীতির একটা বসবাস, এখানকার মানুষরা একেবারে দুর্বিষহ জীবনযাপন পার করছে, আমরা এমনটি বলতে
পারি। এবং আমরা সরেজমিন এখানে এসে মানুষের সাথে কথা বলেছি, তাদের ঘর বাড়ি হারাচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের বন্যা পরিস্থিতি রামু উপজেলা থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং ঘুরে ঘুরে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, সরেজমিন দেখতে পেয়েছি এখানকার মানুষরা খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। এবং তারা আহ্বান জানাচ্ছেন, এখানকার স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের আহ্বান করছেন এখানে একটু আসিয়ে ঘুরে যাওয়ার জন্য। সবশেষ কক্সবাজারের সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, টানা 7 দিনে কক্সবাজারে 700 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং পাহাড় ধসের এবং বন্যা ঘটনায় এখন 22 জনের মতো মৃত্যুর ঘটনাও ঘটেছে। মিমে ছিল সর্বশেষ। এবারে যাব রাঙামাটির সহকর্মী জুয়েলের কাছে। জুয়েল, জানাবেন বৃষ্টিপাত ও ভূমিধস নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলেছে? গত 8 দিনের বৃষ্টিপাতে এখানকার জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে আছে। বিশেষ করে পাহাড় ধস এবং যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এর মধ্যেই মানুষজন অন্তত পুরো জেলায়, যে আপনি জানেন 10টি উপজেলা আর 2টি পৌরসভা মিলিয়ে রাঙ্গামাটি জেলা, সেখানে 42টি আশ্রয় কেন্দ্রে 3723 জন মানুষ এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছে। বলে রাখি, এই যে বৃষ্টিপাতের কারণে পুরো জেলায় 7টি উপজেলায় এরই মধ্যে 125টি ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর বাইরে রাঙ্গামাটির সঙ্গে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটির সঙ্গে চট্টগ্রাম এবং খাগড়াছড়ির সঙ্গে যে বাঘাছড়ি এবং সাদিকের যোগাযোগ ব্যবস্থা, সেখানে বেশ কয়েকটি স্থানে পানি উঠে এবং পাহাড় ধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে সেই পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে, সেই মাটি সরিয়ে দেওয়া এবং পানি সরে যাওয়ায়। তবে বাঘাছড়ির সঙ্গে যে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে সেখানে 3 কিলো নামক স্থানে সড়ক ধসে গিয়ে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে আছে। তবে এই বন্যা পরিস্থিতি এবং পাহাড় ধসের এই পরিস্থিতির মধ্যেই আমরা এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর জানতে পেরেছি, তারা বিভিন্ন সময় মারা গিয়েছেন। বলে রাখি, রাঙ্গামাটির এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্গত রয়েছে বাঘাছড়ি উপজেলা। সেখানে 19টি আশ্রয় কেন্দ্রে 2366 জন মানুষ আশ্রয় নিয়েছেন। এর মধ্যে আশ্রয় কেন্দ্রে বলা হচ্ছে সেখানে অন্তত 7000 পরিবারে 20,000-এর বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। তারা অনেকেই আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না, কারণ হিসেবে নিজেদের ঘর বাড়ি, গৃহপালিত পশু এবং হাঁস মুরগি রেখে, আসবাবপত্র রেখে চুরির ভয়ে তারা আসলে আশ্রয় কেন্দ্রগুলো যেতে চাচ্ছেন না। তবে তারা অভিযোগ করেছেন অনেকে আশ্রয় কেন্দ্রে গিয়েও যে তারা নিয়মিত খাবার পাচ্ছেন না। অনেকেই গতকাল সেখানে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3 দিনে একবেলা খাবার দেওয়ার অভিযোগ করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। এর সঙ্গে বিলাইছড়ি উপজেলায় ফারুয়ায় সেখানে 6000-এর বেশি মানুষ এর মধ্যে দুর্গত হয়ে পড়েছেন, পানিবন্দী হয়ে পড়েছেন, যাদের এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ বা কোনো ধরনের সহযোগিতা পৌঁছায়নি বলে আমরা জানতে পেরেছি। বলে রাখি, এই যে ত্রাণ কিংবা সরকারি খাবার বা এই যে আশ্রয় কেন্দ্রগুলোতে, সেখানেও আসলে নানা অভিযোগ উঠেছে। জেলা প্রশাসন এখন পর্যন্ত আমাদেরকে জানাতে পারেনি যে সরকারি কি পরিমাণ খাদ্যশস্য কিংবা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এখন পর্যন্ত তারা পেয়েছেন, এবং শুকনো খাবার কতটুকু পেয়েছেন, কি পরিমাণ তাদের ত্রাণ তৎপরতা রয়েছে, সে বিষয়টি নিয়ে আসলে ব্যাপক লুকোচুরি এবং অনিয়মের অভিযোগ করেছেন যারা দুর্গত রয়েছেন তারা। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মিম, এবারে আমরা যাব বান্দরবানের সহকর্মী রিজভির কাছে। রিজভি, জানাবেন নদী পানি বৃদ্ধির সবশেষ খবর। মিম, টানা 1 সপ্তাহের বৃষ্টিতে কিন্তু বান্দরবান জেলার সদর পৌরসভা এবং লামা আলীকদম নাইক্ষণছড়ির কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। বিশেষ করে গতকাল কিন্তু পানি প্রায় 2 ফিটের মতো পানি কমলে কিন্তু আজ তা বেড়ে 2 গুণ হয়েছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান জেলায় এখন পর্যন্ত 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। শুধু বান্দরবান পৌরসভায় আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু 6000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। মূলত আমরা একটু আগে জানতে পেরেছি বান্দরবান পৌরসভার লাঙ্গিপাড়া এলাকাতে কিন্তু একটি পাহাড় ধসে বসতবাড়ির পরে কিন্তু এক বৃদ্ধাসহ 2 জন আহত হয়েছে। তো আমরা একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান পৌরসভার আর্মিপাড়া, লাঙ্গিপাড়া, ইসলামপুর এবং হাফেজগোনা, বালাঘাটা এলাকায় প্রায় এখন পর্যন্ত 20 থেকে 40,000-এর মানুষ বেশি গৃহবন্দী রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন, যারা গৃহবন্দী রয়েছেন তারা প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ সহায়তা না পাওয়ার একটি অভিযোগ আমাদেরকে জানিয়েছেন। যদিও আমরা জানতে পেরেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা আশ্রয় কেন্দ্রে বা যারা আশ্রয় কেন্দ্রে নিয়েছে তাদেরকে খিচুড়ি, ত্রাণ এবং শুকনো খাবার দেওয়া হচ্ছে। পাশাপাশি চেষ্টা করছেন যারা গৃহবন্দী রয়েছেন তাদেরকেও যাতে ত্রাণ সামগ্রী তাদের বাসায় পৌঁছে যায়। তো একটি বিষয় জানিয়ে
জানিয়ে রাখি গতকাল বৃষ্টি কিছুটা কমলে আজ তা বেড়ে দ্বিগুণ হয়েছে। পানি স্বাভাবিকভাবে নদীর পানি বান্দরবনের সাঙ্গু এবং মাতামুহুরির পানি কিন্তু বিপদ সীমার উপর প্রবাহিত হচ্ছে। বিশেষ করে পার্বত্য জেলা বান্দরবানে কিন্তু একটি পাহাড় ধসের সম্ভাবনা সবসময় থেকে থাকে, যার কারণে এখন টানা এক সপ্তাহের বৃষ্টিতে কিন্তু একাধিক পাহাড় ধসে পড়েছে পার্বত্য জেলা বান্দরবানে। তো আমরা একটি বিষয় জানিয়ে রাখি, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর পক্ষ থেকে কিন্তু বিশুদ্ধ পানি দেওয়া হচ্ছে। তারা আমাদেরকে জানিয়েছেন বন্যা যতদিন থাকবে বা বৃষ্টি অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত তাদের বিশুদ্ধ পানি তারা বিতরণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা একটি বিষয় জানিয়ে রাখি, আমরা দেখেছি গত বছর বা তার আগের অতীত বছরগুলোতে আমরা দেখেছি যেসব এলাকায় পানি উঠতে হয় সেসব এলাকায় কিন্তু এক পুরো বান্দরবন বিদ্যুৎ না থাকতে হবে। বিদ্যুৎ বিভাগ চেষ্টা করছেন যে তারা যেসব এলাকায় প্লাবিত হচ্ছে শুধু এইসব এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কিন্তু যেখানে পানি উঠে নেয় সেসব এলাকায় কিন্তু বিদ্যুৎ সংযোগ চালু রাখার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে বান্দরবন থেকে সবশেষ তথ্য। বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিজভী রাহাত এবং তার আগে রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন জিয়াউর রহমান জুয়েল। এছাড়াও তার আগে সহকর্মী মোহাম্মদ মোর্শেদ কক্সবাজার থেকে যুক্ত হয়ে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদেরকে। রাজধানীর পানি ভবনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে ব্রিফ করছেন নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আরো সারিগঞ্জ, জাদুঘাটা ইত্যাদি নদীতে হাওড় অঞ্চলে প্রবেশ করতে পারে। এর ফলে কিছু নিম্নাঞ্চল পানি হ্রাস পাওয়ার প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। 6টি জেলার 6টি পয়েন্টে। জি, বৃহস্পতিবার। হ্যাঁ, জি, বর্তমানে দেশের 4টি নদী 6টি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিগত 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। তবে ভারী বৃষ্টিপাত চলমান থাকায় এখনও আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির কিছুটা ধীরগতিতে উন্নতি লক্ষ্য করা যেতে পারে, বিশেষ করে বান্দরবান, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে। তবে 24 ঘন্টা পরবর্তী সময়ে এখানে উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হতে পারে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় অববাহিকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় এখানে উত্তর পূর্বাঞ্চলীয় হাওড় সংলগ্ন জেলা এবং ময়মনসিংহ বিভাগের সীমান্তবর্তী জেলা এবং তিস্তা অববাহিকাভুক্ত 4টি জেলাতে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। তবে 48 ঘন্টা পরবর্তী সময়ে এখানেও পানি পরবর্তীতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সামগ্রিকভাবে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকায় উন্নতি পরিলক্ষিত হচ্ছে। একই সাথে উত্তর পূর্বাঞ্চলীয় মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলাতেও বিগত 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি পরিলক্ষিত হয়েছে। তবে ত্রিপুরা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় এখানেও আগামী 24 ঘন্টায় ধীর গতিতে উন্নতি হতে পারে, পরবর্তীতে এখানে উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। তবে 48 ঘন্টা পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং তিস্তা অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি রয়েছে। পানি ভবনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে ব্রিফ করছিলেন নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বন্যা ভয়াবহ হওয়ায় শতভাগ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না, এমনটি জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন। শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। চট্টগ্রামের 650টি আশ্রয় কেন্দ্রে অন্তত 25,000 মানুষ আশ্রয় নিয়েছে বলেও আরও জানান তিনি। বন্যা দুর্গতদের তালিকা তৈরির পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ বের করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে। ত্রাণ বিষয়মন্ত্রী আরও জানান, পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে, প্রশাসনের চাহিদা অনুযায়ী ত্রাণ সরবরাহ করা হবে। ত্রাণ বিতরণে অনিয়ম হলে সেটার তদারকি সরকার করবে। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে 500 মেট্রিক টন জাল ও শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানায় প্রতিমন্ত্রী। বন্যার অবস্থা আসলেই ভয়াবহভাবে খারাপ, কিন্তু অনেক সময় হয় যে ভয়াবহ খারাপ বা অনেক খারাপ আমরা ওই পর্যন্ত বলে ছেড়ে দিই, জানি না কতটুকু খারাপ, বাট এইবার আমরা জানি কতটুকু খারাপ, সেই জন্য আমরা ওইভাবে পদক্ষেপ নিতে পারতেছি। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যেরকম চাচ্ছে আমরা ওরকম দিয়ে যাচ্ছি। আমরা জানি এখানে অবস্থা খারাপ, কতটুকু খারাপ এটা এইখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে পারবে।
আমরা রেডি, যা লাগবে তাই দিই। ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে হবিগঞ্জের বন্যা পরিস্থিতি। বিভিন্ন এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে ফিরতে শুরু করেছেন ঘরে মানুষ। এদিকে মৌলভীবাজারে মনু নদীর পানি চাঁদানি ঘাট পয়েন্টে বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে বইলেও কমতে শুরু করেছে ধলাই ও জুড়ি নদীর পানি। বৃষ্টি ও বন্যার সবশেষ পরিস্থিতি জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন কাজল সরকার ও মৌলভীবাজারের চাঁদনি ঘাট এলাকা থেকে MA হামিদ। প্রথমে যাচ্ছি কাজলের কাছে। কাজল জানাবেন, নদীর পানি বৃদ্ধির বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কি বলছে? নদীর পানি এরই মধ্যে বিপদসীমার অনেক নিচে নেমে গিয়েছে। তবে যে 25টি গ্রাম আসলে গতকাল প্লাবিত হয়েছিল গত পরশুদিন রাতে, সেই গ্রামগুলো থেকেও পানি নামতে শুরু করেছে। তুলনামূলকভাবে একটু নিচু যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে এখনো পানি জমে আছে। আর উঁচু যে জায়গাগুলো ছিল, উঁচু যে অংশগুলো ছিল, সেখান থেকে পানি নেমে গিয়েছে। আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে হাতির তান এলাকা। আমি হয়তো এই রাস্তাটি দিয়ে যদি একটু সামনে যাই, যাওয়ার আসলে পরিবেশ নেই, কেননা কোমর পরিমাণ পানি এই রাস্তাতেই রয়েছে এবং স্থানীয় যেটি বলছে পেছনে অন্তত 50টির অধিক ঘর বাড়ি রয়েছে, যেগুলোতে ফলে এসব পরিবার কিন্তু এখনো তাদের ঘরে ফিরতে পারেননি। আর যারা আসলে ঘরে ফিরেছেন তাদেরও আসলে দুর্ভোগ সেটি একেবারে অবর্ণনীয়, কেননা তাদের যে ঘরের আসবাবপত্র ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। আরেকটি বিষয় যদি বলতে হয়, যে আসলে প্রচুর পরিমাণে স্রোত ছিল, স্রোতের মুখে যে ঘর বাড়ি করেছিলাম আসলে তখন বন্যার যে ক্ষত চিহ্ন সেটি আসলে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। অসংখ্য ঘর বাড়ি একেবারে মাটিতে এসে গিয়েছে। যে ঘরবাড়িগুলো একেবারে হতদরিদ্রদের, আমরা দুজন ব্যক্তিকে যদি উল্লেখ করি, দুজন বিবাসনের কথা বলছিলাম, তাদের পুরোপুরি ঘর দুজনের ঘরই আসলে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে এবং তারা আমাদের সঙ্গে যখন কথা বলছিলেন একেবারে কান্নায় ভেঙে পড়ছেন, কেননা এখন যে নতুন করে ঘর তারা নির্মাণ করবেন সেই ব্যবস্থা বা সুযোগটুকু আসলে তাদের নেই। এখন বলছেন যে সরকারি সহায়তার উপরে চেয়ে আছেন। অন্যদিকে স্থানীয় লোকজন যেটি অভিযোগ করছেন যে গত 2 দিন ধরে আসলে তারা পানিবন্দী অবস্থায় রয়েছেন, এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোকজন তাদেরকে দেখতে আসেনি, তাদের সঙ্গে কথা বলতে আসেনি এবং অধিকাংশ পরিবারই আসলে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। তারা যেটি বলছেন যে শুকনো খাবার পর্যন্ত আসলে সরকার থেকে সরবরাহ করা হয়নি। এই অবস্থায় আসলে বলা যায় যে আরো হয়তো একদিন সময় লাগবে পুরোপুরি পানি নামতে। আর যারা আসলে দুর্ভোগের মধ্যে পড়েছেন তারা আসলে সরকারি সহায়তার দিকে তাকিয়ে আছেন। তো এই ছিল হবিগঞ্জ থেকে সবশেষ। এবারে যাব মৌলভীবাজারের হামিদের কাছে। হামিদ জানাবেন, নদী পানি বৃদ্ধির সবশেষ খবর। গত 4 দিন থেকেই কিন্তু মৌলভীবাজার বন্যার কবলে পড়েছে। বিশেষ করে প্রথম দিন কমলগঞ্জের 2টি বাঙ্গন দিয়ে মখাবিল এবং জসিম ব্রিকফিল্ড এলাকা দিয়ে 2টি বাঙ্গন দেখা দিয়েছিল। তখন কমলগঞ্জের প্রায় 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। এর পরের দিন কিন্তু কুলাউড়ার শিকরিয়া এলাকায় আগের ভাঙ্গন দিয়ে পানি ঢুকতে শুরু করে এবং মৌলভীবাজারের রাজনগরের 3টি এলাকা দিয়ে বন্যার পানি ঢুকে লোকজন প্লাবিত হয়ে পড়ে। কমলগঞ্জ এবং কুলাউড়ার যে 2টি স্থান দিয়ে পানি প্রবেশ করে সেখানে অনেকটা বাঁধ নির্মাণ সম্ভব হয়নি বিএসএফ এর বাধার কারণে। পানি উন্নয়ন বোর্ড সেখানে কাজ করতে পারেনি, যার কারণে ওই বাঁধগুলো দিয়ে প্রথমে পানি প্রবেশ করে বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এখন পর্যন্ত জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী 9,998টি পরিবারের 38,172 জন লোক পানিবন্দী হয়ে পড়েছেন। যদিও প্রকৃতভাবে এর অনেক গুণ বেশি পানিবন্দী মানুষ রয়েছেন। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, যদিও উপর থেকে নেমে যাচ্ছে পানি নিচের দিকে নেমে গিয়ে নতুন নতুন এলাকা প্রাণীবন্দী হয়ে পড়েছেন। 19টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত 1,958 জন লোক আশ্রয় গ্রহণ করেছে। এছাড়াও বিভিন্ন উঁচু স্থানে, বিভিন্ন কমিউনিটি সেন্টারে এবং বিভিন্ন দোকানপাটে লোকজন আশ্রয় নিয়ে মানবতার জীবনযাপন করছে। অনেকে বলছেন তাদের 2-3 দিন হয়ে যাওয়ার পরেও কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ সামগ্রী পাচ্ছেন না। অপরদিকে জেলা প্রশাসন বলছে যে 7টি উপজেলায় প্রায় 90 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে এবং শুকনো খাবারগুলো সরবরাহ করা হচ্ছে।
তারা বলছেন যে বিভিন্ন জনের মাধ্যমে বা জনগণের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারের মাধ্যমে সেগুলো তারা বন্টন করবেন এবং সেগুলো বন্টন অব্যাহত রয়েছে। তারা বলছেন যে ত্রাণের পর্যাপ্ত ত্রাণ রয়েছে, কিন্তু লোকজন এই ত্রাণ সঠিকভাবে পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। অপরদিকে বন্যার পানিতে গতকালকে একজন লোক পানিবন্দী হয়ে মারা গিয়েছেন এবং উজান থেকে নেমে আসা ডলের সাথে মনু নদী দিয়ে আরেকটি মহিলার লাশ একামধু এলাকায় পুলিশ উদ্ধার করেছে। এ নিয়ে 2 জন লোক মারা গিয়েছেন এবং সবচেয়ে বলা যায় যে বন্যা আক্রান্ত লোকজন যারা রয়েছেন তারা বলছেন যে অবৈধভাবে মনু বা দলাই নদী থেকে বালু উত্তোলনের কারণে বা অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড যেখানে কাজ করা ঝুঁকিপূর্ণ এলাকায় সেখানে কাজ করানোর পানি উন্নয়ন বোর্ড বলছে 10টি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে, দলাইতে 7টি এবং মনু নদীতে 3টি। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই বাঁধগুলো মেরামতের জন্য এবং সার্বিকভাবে বলা যায় উজানে বৃষ্টিপাত এখনও হয়নি। যদি ভারতে বৃষ্টিপাত হয় তাহলে বন্যার পানি আরও বাড়তে পারে, এতে করে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাবে। যদিও এখনও বৃষ্টিপাত হয়নি, যে কোনো মুহূর্তে বৃষ্টিপাত শুরু হতে পারে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ। মিম, বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর মৌলভীবাজার থেকে জানাতে যুক্ত হচ্ছিলেন সহকর্মী MA হামিদ এবং তার আগে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছিলেন কাজল সরকার। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 10টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। পরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আওতায় 2টি ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এছাড়া শহীদ ডাক্তার মিলন অডিটোরিয়ামের সামনে তিনি ও তার স্ত্রী 2টি গাছের চারা রোপণ করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় রোগীর চাপ কমাতে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে সক্ষম করতে কাজ করছে সরকার। উপজেলা হাসপাতাল যেটা আছে 50 বেডের আছে, এই হাসপাতালটাকে আমরা 100তে নেওয়ার চেষ্টা করছি। আমরা যেটা প্ল্যান করছি আগামী 5 বছরের মধ্যে সকল উপজেলার 50 বেডের হাসপাতাল বা 30 বেডের হাসপাতালকে আমরা 100তে করবো এবং ওখানে ল্যাব ফ্যাসিলিটি সহ অন্যান্য ফ্যাসিলিটি গড়ে তুলতে যাচ্ছি, যাতে এই যে আপনার কাছে 700 রোগী 2 দিনে আসলো, এই 700 আসার পরিমাণটা যাতে কমে যায়। কিন্তু এখানে তো আমরা ওই স্ট্রাকচারগুলো বিল্ড করতে পারবো গভর্নমেন্ট থেকে, কিন্তু সার্ভিসটা তো আপনাদেরকে এনশিওর করতে হবে। সরকার তো কাজ করবে, কিন্তু আপনারা যারা এখানে ফিজিশিয়ান আছেন আপনাদেরও সহযোগিতা লাগবে, আপনাদেরও সাহায্য লাগবে। আপনারা করছেন, তারপরে আমরা যদি একসাথে বসে আমরা যদি সিস্টেমটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আপনিও আপনার কাজ করে শান্তি পাবেন, মানুষও সেবাটা ঠিকভাবে পাবে। আমাদের সবাইকে মিলেই ট্রাই করতে হবে। পরামর্শ মিললেও পাওয়া যায় না জন্ম নিয়ন্ত্রণ উপকরণ। মাঠ পর্যায়ে মুখ থুবড়ে পড়েছে পরিবার পরিকল্পনা কর্মসূচি। 2 বছরে 5 ধরনের জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে প্রায় 84%। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট দ্রুত সামাল দিতে না পারলে জন্মহারের গতিতে হ্রাস টানা যাবে না। যদিও মন্ত্রীর আশ্বাস, কয়েক মাসের মধ্যেই ফিরবে গতি। আহাদ আহমেদের ক্যামেরায় দেখুন মাহবুব হাসান রিপনের রিপোর্ট। রোদে পোড়া মেঠোপথ ধরেই ঘরে ঘরে ছুটছেন হাসিনা আক্তার। পরিবার পরিকল্পনা সহকারী হিসেবে দম্পতিদের বোঝান সচেতনতার পাঠ। কিন্তু সেবাগ্রহীতাদের অভিযোগ, নিয়মিত পরামর্শ মিললেও মিলছে না বিনামূল্যে সরকারি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। আজকে 2-3 মাস আগে মেডিসিন পাওয়া যেতেছে। সেক্ষেত্রে আপনারা কি বলছেন? মানে তারা কি বলতেছে আসবো, এরকম আশ্বাস দিতে আছে, এরকম বলতেছে। মাঠ পর্যায়ের এই সংকট নিয়ে কথা হয় হাসিনা আক্তারের সঙ্গে। সরকার পক্ষ যদি আমাদেরকে এটা তাড়াতাড়ি দ্রুত গতিতে এটা সাপ্লাইটার ব্যবস্থা করে দেয়, তখন আমরা আরো ভালোভাবে আমাদের পারফরমেন্স দেখাতে পারবো বা আরো ভালোভাবে কাজ করতে পারবো আর কি মাঠে। এটি কুমিল্লার সীমান্তবর্তী শশীদল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ভেতরে যেন এক পরিত্যক্ত ভুতুরে নীরবতা। অকেজো হয়ে পড়ে আছে যন্ত্রাংশ, নেই প্রয়োজনীয় ওষুধপত্র। গত 1 সপ্তাহে সেবা নিতে এসেছেন হাতে গোনা কয়েকজন। দৈনিক প্রতিদিন 70-80 জন হয়ে থাকে। সাধারণ রোগী, পদ্ধতি, গর্ভবতী, প্রসব পরবর্তী সব সেবাগুলো সাপ্লাই নিয়ে অনেক দূর ধরে, এই কারণে মানুষ একটা আসে না। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিত্রটা আবার উল্টো। প্রতিদিন সেবাগ্রহীতার আনাগোনা লেগেই থাকে, তবে সরবরাহ সংকটে মেলে শুধু পরামর্শটুকুই। ফ্যামিলি প্ল্যানিং সেবা বলতে নাই বললেই চলে। একমাত্র সুখী থার্ড আছে,
সেটা তাও মাসে অল্প কিছু দেওয়া হয়। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসে এসে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি প্রান্তিক পর্যায়ে যে ভয়াবহ চিত্র, সেই চিত্রের কথাই তুলে ধরে। আমরা আসলে দেখতে চাই মাঠ পর্যায়ে অন্যান্য উপজেলাতে এই চিত্রটি কেমন। সিংগাই ছাড়িয়ে আমাদের পরবর্তী গন্তব্য এবার পদ্মা তীরের হরিরামপুর। উত্তাল পদ্মা পাড়ি দিয়ে ছুটে চলছে দুর্গম চরাঞ্চল পাটগ্রামের পথে। ঢেউর তালে দুলতে থাকা নৌকায় যেন বলে দেয় এই জনপদে পৌঁছানো মানে এক কঠিন সংগ্রাম। এখানে নেই মাঠকর্মীর নিয়মিত পরিদর্শন পরামর্শ, নেই জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহটুকু। চর অঞ্চলে পরিবার পরিকল্পনার কিছু লোক নিয়োগ দিছিল, নিয়োগ দেওয়ার পরে সরকার পতন হওয়ার পরে নিয়োগটা বাতিল করে দিছে। পরিসংখ্যান বলছে গত 2 বছরে চাহিদার তুলনায় জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে প্রায় 84.63%। এর মধ্যে প্রতি মাসে প্রয়োজনের তুলনায় কন্ডোমের সরবরাহ কমেছে প্রায় 91.57%। ওরাল পিল ও ইনজেক্টেবলের সরবরাহ কমেছে যথাক্রমে প্রায় 75 ও 98%। উল্লেখযোগ্যভাবে কমেছে ইমপ্ল্যান্ট ও আইইউডির ব্যবহারও। সেক্টর প্রোগ্রামটি যখন শেষ হয়ে গিয়েছে, নতুন কার্যক্রম হাতে নিতে সময় লেগেছে এবং একটি নতুন ডিপিপি তৈরি হয়েছে এবং এটাও একটা সময় লেগেছে। এর মধ্য দিয়ে বাজেটের একটা ক্রাইসিস ছিল, এই সব কিছু মিলে এই সংকটটা তৈরি হয়েছে। মাঠ পর্যায়ে এই স্থবিরতার ভয়াবহ প্রভাব পড়েছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, গর্ভপাত ও মাতৃ মৃত্যুহারে। ইউনিসেফের MICS প্রতিবেদন বলছে 2011 থেকে 2021 সাল পর্যন্ত প্রজনন হার 2.3 থাকলেও 2025-এ এসে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2.4-এ। বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজন জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রমে গতি সঞ্চার করা। জন্ম নিয়ন্ত্রণের কাজগুলো দ্রুত শুরু করা দরকার এবং জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী আমদানি করা বা দেশে তৈরির ব্যবস্থা করে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে কার্যক্রম একসময় চলতো, সেটাকে আবার পুনরায় গতি সঞ্চার করতে হবে। জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচির সামগ্রিক কার্যক্রম নিয়ে আমরা কথা বলি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে। মাঠ পর্যায়ে উপকরণের ঘাটতি, পরামর্শ কার্যক্রমের স্থবিরতা এবং জন্মহার বৃদ্ধির যে শঙ্কা তৈরি হয়েছে, সেখানে কি ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার? অনেক জায়গায় দেখা যায় আমাদের ম্যাটেরিয়ালস নাই বলে অনেকে কাজে যায় না। এটা আমরা সব স্টিমলে নিয়ে সপ্তাহের মধ্যে নিয়ে আসতেছি। কাউন্সিলিং করতে হবে, সেটা একসময় হয়েছে। আমাদের রেকর্ডে গত 5 বছর যাবৎ ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো অ্যাক্টিভিটিসও হয়নি এবং ম্যাটেরিয়ালসগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা যারা বিডার ছিল তাদেরকে আমরা চাপে রাখছি যাতে তাড়াতাড়ি পাই, উইদাউট এনি ফার্দার ডিলে। কন্ডোমটা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাবো, উই আর সাফিসিয়েন্ট। ট্যাবলেটটা পাইতে আমাদের একটু টাইম লাগবে। আগামী বছরের মধ্যে আমরা প্রোডাক্টিভিটি হারটাকে ফার্টিলিটিটাকে আমরা কমিয়ে আনবো। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশে মোট জনসংখ্যা 17,22,00,000-এর মতো। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%। তবে সাম্প্রতিক সময়ে প্রজনন হার বেড়ে যাওয়ায় জনসংখ্যা বৃদ্ধির শঙ্কা সংশ্লিষ্টদের। মাহবুব হাসান রিপন, এখন। কোনো মেগা প্রকল্পের ব্যয় রাজনৈতিক ব্যক্তি নয়, বরং প্রকৌশলীদের পরিকল্পনার ভিত্তিতে নির্ধারিত হয়। তবে সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়নের জন্য দায়ী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার সকালে রাজধানীতে প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা বিষয়ক সেমিনারে একথা বলেন প্রতিমন্ত্রী। ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের যে ডিপিপি গুলো আমরা প্রণয়ন করে প্ল্যানিং এ দিচ্ছি, সেখানে আপনাদের ইঞ্জিনিয়াররা আদৌ আছে কিনা বা আপনাদের প্রতিনিধি আছে কিনা, এই যাচাই বাছাই গুলো করছেন কারা, তাদের সম্বন্ধে, তারা ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে তাদের ধারণা আছে কিনা, বা একটা ব্রিজের পাইলিং বলেন, গার্ডার বলেন, অ্যাপ্রোচ রোড বলেন, ব্রিজের বা রাস্তার কার্পেটিং বলেন বা বিল্ডিং এর বিভিন্ন বিষয় সম্বন্ধে তাদের সম্যক না প্র্যাকটিক্যালি ধারণা, ইঞ্জিনিয়ারিং ধারণা আছে কিনা, আমার তো মনে হয় বিন্দু মাত্র নাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখছেন তিনি, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সালে কিভাবে ঢাকা মেডিকেল কলেজ আমাদের সেই ভাষা আন্দোলনে অবদান রেখেছে আমরা দেখেছি। সেখানে আমরা জানি 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে ঢাকা মেডিকেল কলেজ কিভাবে সেখানে অবদান রেখেছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে সফল করার জন্য ঢাকা মেডিকেল কলেজ কিভাবে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এবং সবশেষে আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্ট অর্থাৎ জুলাই আন্দোলনে
কিভাবে ঢাকা মেডিকেল কলেজে প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বাংলাদেশের ইতিহাসের সাথে। আমরা এই ক্যাম্পাস থেকে শুধু দেশের ভিতরেই হোক, দেশের বাইরেও আমরা জানি বিভিন্ন দেশ থেকে এখানে বিভিন্ন শিক্ষার্থী আসে এখানে। আমরা যে শুধু ভালো ভালো চিকিৎসকই তৈরি করেছি শুধু তা নয়, এখান থেকে আমরা, যদিও এই বিষয়টি নিয়ে এখানে আলোচনা হয়েছে, তারপরেও এখান থেকে আমরা শিক্ষক, গবেষক, সমাজ নেতা, মুক্তিযোদ্ধা, এইরকম অনেক মানুষকে তৈরি করিয়েছি আমরা। এখানে আজকে কয়েকজন চিকিৎসক আছেন, সামনেও আমাদের চিকিৎসক আছেন, আমাদের বিরোধী দল থেকে একজন এখানে চিকিৎসক আছেন, তিনি সংসদ সদস্য, সরকারি দল থেকে আছেন, মিনিস্টার আছেন, এমপিজ আছেন, যারা পেশাগতভাবে ডাক্তার, কিন্তু এই মেডিকেল কলেজ থেকেই তারা বেরিয়েছেন। ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই যে মেডিকেল কলেজ 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে আমি সাবেক এবং বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ এই প্রতিষ্ঠানের সাথে যারা বিভিন্নভাবে জড়িত প্রত্যেককে আমি জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই দিনে। একই সাথে আমার মনে হয় ঢাকা মেডিকেল কলেজের এই 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা যারা আমাদের সামনে আছেন, যারা আমাদের আশেপাশে আছেন, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, তাদেরকে যেরকম স্মরণ করা উচিত। আজকের এই দিনে বোধহয় এমন অনেক মানুষ আছেন, আমরা ভিডিওতে দেখেছি, টিকটকে ডকুমেন্টারিতে দেখেছি, যারা আমাদের মাঝে নেই। এই প্রতিষ্ঠান সাহায্য করেছেন, এই মানুষগুলোকে আমি মনে করি আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, ঢাকা মেডিকেল কলেজের এই যে যাত্রা, এই যাত্রাপথে সকল প্রান্তের সকল মানুষের কাছে কোনো না কোনো ভাবে এই মেডিকেল কলেজটি পরিচিত। বিশেষ করে রাজধানীর মানুষের সার্বক্ষণিক একটা নির্ভরতার প্রতীক হচ্ছে এই ঢাকা মেডিকেল কলেজ। এই হাসপাতালের কোন একটি কক্ষে, এটাও আমরা দেখেছি, আমি যে বক্তব্যটা দিতে যাচ্ছি ডকুমেন্টারিতে সুন্দরভাবে ফুটে উঠেছে, কক্ষে অথবা করিডোরে প্রতিদিন এরকম অনেক মানুষ আছে, কেউ হয়তো আনন্দে ভরে উঠছেন, আবার বেদনাতেও ভরে যাচ্ছে যার মন। এখানে নতুন জীবন স্পন্দন যেরকম এখানে তৈরি হচ্ছে, একইভাবে হয়তো এখানে অনেক জীবন আলো নিভে যাচ্ছে। টেলিস্কোপ হাতে এক প্রান্তে যখন একজন ডাক্তারের, টেলিস্কোপের একটা প্রান্তে যখন একজন ডাক্তারের কানে থাকে, ঠিক অন্য প্রান্তে তখন স্পন্দিত একটা হয় একটা মানুষের জীবন, আর চিকিৎসক এবং রোগীকে ঘিরে আবর্তিত হয় কিন্তু একটা পরিবারের অগাধ বিশ্বাস। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যারা চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন, একটু আগে আমি যে কথাটি বলেছি আলোচনা প্রসঙ্গে, কিংবা একজন চিকিৎসক হওয়া পর্যন্ত যারা পড়াশোনা করছেন, আমাদের ইন্টার্নি যারা আছে তারাও তাদের বিষয়গুলো তুলে ধরেছে আমাদের কাছে। প্রত্যেকটা মানুষের মনোজগতে কিন্তু আমরা যারা নন ডাক্তার, আমাদের যাদের চিকিৎসা আপনাদেরও প্রয়োজন হয়, তারপরেও আমরা মনে করি যে আপনারা সবসময় সুস্থই থাকেন। আমরা যারা নন ডাক্তার, আমাদের চিন্তা ভাবনায় কিন্তু আপনারা এমন একজন মানুষ হিসাবে আমরা আপনাদেরকে চিন্তা করি, যার কাছে কিন্তু আমরা একটা ভরসা পাই, যার কাছে আমরা ভরসা পাই একটা পরম বন্ধু হিসাবে। বিশেষ করে মানুষ কখন যায় আপনাদের কাছে? মানুষ আপনাদের কাছে যায় কিন্তু বিপদে পড়লে, এবং একজন মানুষ বিপদে পড়ে যখন আরেকজন মানুষের কাছে যায়, তখন কিন্তু সে সেই মানুষটাকে তার ভরসার আশ্রয়স্থল মনে করে বলেই কিন্তু তার কাছে যায়। সেরকম একটি পরিস্থিতিতে মানুষ আপনাদের কাছে যায়। চিকিৎসকগণই কিন্তু রোগে শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন, এবং এই কথাটি আমি আমার জীবনে এটি উপলব্ধি করেছি। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছেন, প্রত্যেক মুহূর্তে ওনারা তাকে টেক কেয়ার করেছেন। উনি মৃত্যুর কিছুদিন আগে এখানে ডিবেট হচ্ছিল আমাদের মধ্যে যে আবার ওনাকে নিব কি নিব না। আমি ব্যক্তিগতভাবে যেটা বলেও ছিলাম বিভিন্ন মানুষকে,
যে আপনারা ওনাকে নিতে চাচ্ছেন, কিন্তু এখানে যে চিকিৎসকগণ ওনাকে যেই সেবাটা দিচ্ছে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত, আমি দেখেছি বিদেশে গেলে হয়তো টেকনিক্যাল সাপোর্টটা ভালো পাওয়া যাবে, ভালো ইকুইপমেন্ট হয়তো আছে, আরো হয়তো অ্যাডভান্স ইকুইপমেন্ট আছে, ওষুধপত্রের ব্যাপারে খুব হয়তো ডিফারেন্স থাকবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তিনি। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মার্কিন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা হলে ইরানের অস্তিত্ব মুছে দেবে যুক্তরাষ্ট্র, হুমকি স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের। জানালেন তাকে হত্যা চেষ্টা হলে তেহরানকে ধ্বংসে ছোঁড়া হবে। তাক করে রাখা 1000 ক্ষেপণাস্ত্র দেওয়া আছে আগাম নির্দেশ, রয়েছে সকল প্রস্তুতি। অস্ত্রবিরতি কার্যকর না থাকলেও ইরানের অনুরোধে আলোচনার টেবিলে ফিরবে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন তিনি। যদিও এমন কোনো অনুরোধ করা হয়নি বলে দাবি খারিজ করে দিয়েছে তেহরান। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক অঙ্গনে আবারও তীব্র হচ্ছে কূটনৈতিক চাপ প্রয়োগ। এখন ঢাকায় নিচ্ছি আরেকটা বিরতি, একটু পর ফিরব। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ফের ব্ল্যাকআউটের কবলে কিউবা। জাতীয় বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে যাওয়ায় চলতি সপ্তাহে দ্বিতীয়বার এবং এবছর চতুর্থবারের মতো বিদ্যুৎ বিপর্যয় দেখল হাভানাবাসী। যদিও কিউবার জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে গ্রিড অপারেটর ইউএনই এর মধ্যে সংযোগ সচলের চেষ্টা করছে। এর আগে গেল সোমবার তীব্র জ্বালানি সংকটের জেরে দেশটির বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এদিকে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিউবা জুড়ে বাড়ছে জনরোষ। এর আগে ব্ল্যাকআউটের সময় হানি পাতিল বাজিয়ে প্রতীকী বিক্ষোভ করেন হাভানাবাসী। মূলত জ্বালানি তেল আমদানি রপ্তানির ক্ষেত্রে কিউবার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার জেরে দেশটিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। আর গ্যাসের দাম নাগালের বাইরে থাকায় জেনারেটরের ওপরও নির্ভর করতে পারছেন না বাসিন্দারা। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।